আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জৈব রসায়ন এই অধ্যায়টা শুরু করব। তো জৈব রসায়ন নিয়ে যারা পেরেশানিতে আছো, যারা অনেক পড়ছো কিন্তু জৈব রসায়ন মনে থাকছে না, তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। কারণ এই টিউটোরিয়াল গুলো গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটার পর একটাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের জৈব রসায়নটা অত্যন্ত সহজ লাগে। তো জৈব রসায়ন যে তোমরা পড়ো না তা না, তোমরা জৈব রসায়ন পড়ো ঠিকই, কিন্তু জৈব রসায়ন ভুলে যাও। ভুলে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে তোমরা যে জায়গাগুলো থেকে জৈব রসায়ন পড়ো, এই পড়াগুলো এতটাই অগোছালো হয় যে পড়ার পর তোমাদের একটা মনে থাকলে আর একটা তোমরা ভুলে যাও, এরকমটা হয়ে যায়। এবং খুব সহজে মাথায় আসতে চায় না যে এটা দেখেছিলাম শুনেছিলাম, কিন্তু আসলে জিনিসটা কি ওইটা ওই মুহূর্তে লেখা যায় না। তো যাদের এই জাতীয় সমস্যাগুলো হয় তাদের জন্য আমার এই টিউটোরিয়ালগুলো অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার যে কোনো লেভেলের পরীক্ষায় জৈব রসায়ন থেকে পর্যাপ্ত প্রশ্ন আসবে। সেটা সেটা ঢাকা ইউনিভার্সিটি বলো, কিংবা তোমার বুয়েট বলো, কিংবা মেডিকেল বলো, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য জৈব রসায়ন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সুতরাং তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে তোমাকে অবশ্যই জৈব রসায়ন পড়তে হবে। এই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই যে জৈব রসায়ন বুঝি না, পারি না, জৈব রসায়ন মনে থাকে না। ঠিক আছে? তো আমি চেষ্টা করব যে কিভাবে তোমাদেরকে জৈব রসায়নটা অত্যন্ত সহজভাবে প্রেজেন্ট করা যায়। তো আমার প্রেজেন্টেশনের মূল যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা হবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, একটার পর একটা, যাতে তোমরা বুঝতে পারো যে একটা গল্পের যেমন কোথায় থেকে কোথায় যাচ্ছে একবার বললে যেমন তোমাদের মনে থাকে, ঠিক তেমনটাই জৈব রসায়নের কি কি জানতে হবে, কেন জানতে হবে, এটার সাথে কার মিল আছে, কার অমিল আছে, কোথায় এটাকে সংযোগ দেওয়া যাবে, এই বিষয়গুলো তোমাদেরকে আমি দেখাবো। তো যাই হোক, কথা আর বেশি না করে শুরু করে দেই। তো প্রথমে আমি একটু দেখি যে আজকে তোমাদেরকে কি কি টিউটোরিয়াল থেকে জানাবো। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে জৈব যৌগের পরিচিতি থাকবে, জৈব যৌগ লেখার নিয়ম, বন্ধন সম্পর্কে থাকবে এবং সংকরায়ন থাকবে। তো আমরা প্রথমে একটু শুরু করি যে জৈব যৌগ কাকে বলে। তো জৈব যৌগের সংজ্ঞায় বলা হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো উৎপন্ন হয়, এই সবগুলোকে একত্রে বলা হবে জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কি জিনিস? জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন। যেমন আমাদের মিথেন, এই যৌগটার নাম কি? এটা হচ্ছে একটা মিথেন, তাই না? মিথেন। তো এইটাকে যদি আমরা একটু এইভাবে লিখি, সে কার্বন হচ্ছে 4 যোজনী, তাহলে এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এবং এটা একটা হচ্ছে হাইড্রোজেন। তো এই যৌগটা হচ্ছে একটা জৈব যৌগ, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটা হাইড্রোকার্বন। আর আমরা যদি এমনটা করি, এই হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেনকে, সেই এই হাইড্রোজেনটাকে আমরা একটা হ্যালোজেন দ্বারা আমরা প্রতিস্থাপন করব। ঠিক আছে? তাহলে আমাদের যে যৌগ উৎপন্ন হবে সেই যৌগটা এরকম হবে যে কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। আর কি হলো, একটা এখানে আমরা হ্যালোজেনকে যুক্ত করলাম, কার পরিবর্তে? এই হাইড্রোজেনটার পরিবর্তে। তাহলে এই যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে এই যৌগটা, এটার নাম হচ্ছে মূলত অ্যালকাইল হ্যালাইড। মূলত এখানে মিথাইল হ্যালাইড যেভাবে লেখা হয়েছে তাতে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা মিথাইল হ্যালাইড, তাই না? কারণ এখানে হ্যালোজেনটা যেহেতু নির্দিষ্ট নাম বলা হয়নি, তাই এখানে নির্দিষ্ট করে যৌগটারও নাম বলা যাচ্ছে না। এইটা হচ্ছে মিথাইল হ্যালাইড। আপাতত নামকরণ নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, নামকরণ আমরা আলাদা করে পড়বো। তবে এটা অনেক ছোট্ট নাম, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই যে মিথাইল হ্যালাইড যৌগটা যে আছে, এটাও কিন্তু একটা কিন্তু জৈব যৌগ। আবার যদি এরকম হতো যে এই হাইড্রোজেনের পরিবর্তে মনে করা যাক যে একটা ওএইচ একটা যুক্ত হয়ে গেল, তাহলে এই ওএইচটা যখন যুক্ত হয়ে যাবে তখন আমাদের যৌগের যে চেহারাটা হবে সেটা হচ্ছে এরকম। কার্বনের সাথে আমাদের যুক্ত হচ্ছে একটা ওএইচ, একটা যুক্ত হচ্ছে, এই ওএইচ যুক্ত হলো, তাহলে এইটার নাম হচ্ছে মিথানল, এক কার্বন বিশিষ্ট যৌগ। এবং এটা হচ্ছে একটা অ্যালকোহল, তাই এটা হচ্ছে মিথানল। তো সংজ্ঞা অনুযায়ী বলতেছে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো উৎপন্ন হলো, যেমন মিথাইল হ্যালাইড, মিথানল, এগুলোকেও কিন্তু জৈব যৌগ বলা হবে। এই হচ্ছে জৈব যৌগের সংজ্ঞা। এখন মজার বিষয়টা কি জানো? জৈব রসায়ন অত্যন্ত একটা সুশৃঙ্খল একটা সাবজেক্ট। এটাকে তুমি যদি একটু সিস্টেমের ওয়েতে পড়তে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমার মনে থাকবে। তো মনে রাখার জন্য যেভাবে তোমার কাছে প্রেজেন্ট করা উচিত সেইটা হয়তো বা তুমি কখনো দেখোনি, এটা একটু দেখো। তো বিষয়টা হচ্ছে এরকম, এ যাবত আবিষ্কৃত 118টা মৌলের মধ্যে মাত্র 6 প্রকারের মৌল দ্বারা কিন্তু জৈব রসায়ন গঠিত হয়।
পুরা জৈব রসায়নে দেখবা যে প্রায় এই 6টা মৌলের মধ্যেই, 6 প্রকার মৌলের মধ্যেই শুধু পাওয়া যাবে, অন্য কোনো মৌল কিন্তু আর থাকবে না। তার মানে জৈব রসায়ন অন্য সব রসায়নের চেয়ে কিন্তু সহজ। তো সেই মৌল 6টা কি কি হবে? মৌল 6টার মধ্যে আমরা যদি বলি প্রথমে, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন তো থাকবেই, আর কার্বন তো থাকবেই, কারণ কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে তাদের মূল যৌগ। আর এছাড়াও থাকতে পারে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন, এখানে থাকতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং অক্সিজেনের সাথে থাকতে পারে সালফার। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। হ্যালোজেন গুলো একটা এক প্রকার মনে করো 5, আর সালফার হচ্ছে 6। মাত্র এই 6 প্রকার মৌল দ্বারা কিন্তু পুরা জৈব যৌগগুলো গঠিত। এখন এই যে এই মৌলগুলো যদি আমরা যদি দেখি, তাহলে দেখবো আমাদের এখানে হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 এর মৌল, কার্বন হচ্ছে 14, নাইট্রোজেন হচ্ছে 15, অক্সিজেন হচ্ছে 16, এবং হ্যালোজেন গুলো হচ্ছে 17। তো আমরা জানি যে একটা মৌল যে গ্রুপের হয় সেই মৌলটাতে ততটা বহিস্থ ইলেকট্রন থাকে, তার মানে তার যুক্ততে ততটা ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রন গুলোর মধ্যে যে সকল অরবিটাল বিজোড় ইলেকট্রন বিশিষ্ট হয় তারাই কেবল বন্ধন গঠন করতে পারে। তো আমরা যদি একটু দেখি, তাহলে দেখবো যে এই কার্বনের 4টা ইলেকট্রন আছে বহিস্থ শক্তি স্তরে। তো এই 4টা ইলেকট্রন যখন বিজোড় অবস্থায় যায়, তখন এটা মূলত 4টা এইভাবে বন্ধন গঠন করতে পারে। আমরা এখানে যে কার্বনকে 4 হাত করে দেখাইছি, এর কারণ হচ্ছে যে কার্বন হচ্ছে গ্রুপ 14 এর মৌল, এর যৌথ স্তরে 4টা ইলেকট্রন আছে, এবং এটা এক্সাইটেড অবস্থায় যখন যায় তখন 4টা বিজোড় ইলেকট্রন অরবিটাল সৃষ্টি করে। এই জন্য এটা 4টা বন্ধন গঠন করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বন কিন্তু তাই করবে। হাইড্রোজেন স্বাভাবিকভাবে তাহলে একটা বন্ধন গঠন করবে, কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে। নাইট্রোজেনে 5টা ইলেকট্রন আছে, কিন্তু এটা বন্ধন গঠন করবে 3টা। তো 3টা যদি বন্ধন গঠন করে, তাহলে আর 2টা ইলেকট্রন কি হবে? এই 2টা ইলেকট্রন মূলত এখানে জোড়বদ্ধ অবস্থায় থাকবে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। একইভাবে আমরা অক্সিজেন মাত্র 2টা বন্ধন গঠন করবে, সালফার 2টা বন্ধন গঠন করবে, হ্যালোজেন গুলো একটা করে বন্ধন গঠন করবে। এগুলো আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ যখন আমরা জৈব যৌগ যখন আমরা লিখবো, তখন কে কার সাথে যুক্ত হতে পারবে, কে পারবে না, কেন যুক্ত হতে পারবে, মাঝখানে থাকবে নাকি প্রান্তে থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে ডিসিশন নিতে কিন্তু এদের বন্ধন গঠনের প্রসেসটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তো একটা বিষয় হচ্ছে যে অক্সিজেন যেহেতু গ্রুপ সিস্টেমের মৌল, বহিস্থ শরীরে 6টা ইলেকট্রন আছে, তার মধ্যে 2টা ইলেকট্রন দিয়ে যদি 2টা বন্ধন গঠন করে, তাহলে এখানে আরো 2 জোড়া মুক্ত ইলেকট্রন তথা 4টা মুক্ত ইলেকট্রন থাকে। এইভাবে সালফার এবং আহ তোমার অক্সিজেনের মধ্যে কি হচ্ছে? তাহলে 2 জোড়া করে মুক্ত ইলেকট্রন থাকছে, তাই না? হ্যালোজেন গুলোতে 1 2 3 4 5 6 6 জোড়া করে মুক্ত ইলেকট্রন থাকতেছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এরকম 6 জোড়া মুক্ত ইলেকট্রন। তো এই হচ্ছে মোটামুটি। আমরা যদি একটু দেখি, তাহলে দেখবো যে যে সকল পরমাণু জৈব যৌগ গঠন করে তাদের বন্ধন গঠনের সক্ষমতা, বন্ধন গঠন করার পর তাদের কয়টা মুক্ত ইলেকট্রন থাকে সেটা। তো এগুলো আমরা কেন জানবো? কারণ বহুবার প্রশ্ন এসেছিল যে একটা যৌগের কথা বলে, বা একটা যৌগের আণবিক সংকেত বলে বা নাম বলে দিয়ে বলে যে এই যৌগে কয়টা বন্ধন আছে, কোন প্রকার বন্ধন আছে, এখানে সংকরায়ন কি। এই বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে কিন্তু এই বেসিক থেকে কিন্তু শুরু করতে হবে। তো যেহেতু আমি একদম বেসিক থেকে প্রো লেভেলে তোমাদেরকে নিয়ে যাব, তাই আমরা একটু বেসিক থেকেই শুরু করলাম। এখন আমরা দেখবো যে একটা জৈব যৌগ আসলে কিভাবে লেখা যায়। তো একটা জৈব যৌগ মনে করো এরকম যে এখানে সে সি মনে করো যে 4, হ্যাঁ, এবং H10, এটা একটা যৌগ। এখন এই যৌগটাকে আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। তো দেখে বোঝা যাচ্ছে যে এখানে 4টা কার্বন এবং 10টা হাইড্রোজেন আছে, তাই না? এটা তো দেখে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। তো এই 4টা কার্বনকে আমরা এইভাবে লিখতে পারি, 1 2 3, 4টা কার্বন আমরা লিখলাম। এখানে প্রত্যেকটা কার্বনের 4 হাত করে হবে, তাহলে এই কার্বনের একটা হাত হয়েছে, তাহলে 1 2 3টা দিলে এর 4টা হাত হয়ে গেল। এর 2টা হাত হয়েছে, তাহলে এর আমরা আরো 2টা হাত করে দিলে 4টা হবে। এর 2টা হয়েছে, এর আর 2টা করে দিলে 4টা হবে। এর একটা আছে, তাহলে এর যদি আমরা আর 3টা দিই, তাহলে এর কিন্তু 4টা হাত হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কার্বনের হাতগুলো, 4টা করে হাত। এখন প্রশ্ন হতে পারে যে এখানে হাইড্রোজেন গুলো কি মাঝখানে যুক্ত হতে পারতো না? একটা বিষয় খেয়াল করে দেখো তো, আমরা যদি যে কোনো এখানে যে হাইড্রোজেনকে মাঝখানে যদি ঢুকাই দিতাম, সে এই জায়গায় আমরা হাইড্রোজেনকে ঢুকাই দিতে চাই, এইখানে যদি আমরা হাইড্রোজেনকে যদি ঢুকিয়ে দেই, তাহলে দেখো হাইড্রোজেন তো হচ্ছে একযোজী। তো হাইড্রোজেন যদি একযোজী হয়, তাহলে সে তো যে কোনো শুধু একটা কার্বনের সাথে যুক্ত হতে পারবে, এই পাশের কার্বনের সাথে যুক্ত হতে পারবে না। এরকম হলে হাইড্রোজেন কিন্তু দুই যোজী হয়ে যাচ্ছে, তাই না? তা যেহেতু হাইড্রোজেন একযোজী, শুধু হাইড্রোজেন না, আমরা যদি আরো একটু যদি দেখি, তাহলে দেখবো যে হ্যালোজেন গুলো কিন্তু একযোজী। তাহলে যে সকল পরমাণু বা মূলক একযোজী হবে, তারা কি করতে পারবে না? তারা এইরকম কখনোই মাঝখানে থাকতে পারবে না।
তাহলে এই জন্য আমরা এখানে কিন্তু মাঝখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু লিখতে পারি নাই, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে এখন, আমাদেরকে এইভাবে কার্বনকে যুক্ত করে দেওয়ার পর কার্বনের অবশিষ্ট যে হাতগুলো থাকলো এগুলোতে এখন হাইড্রোজেনকে যুক্ত করে দিতে হবে। তো এখানে হাইড্রোজেন 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 এভাবে দিয়ে কিন্তু আমরা এই যৌগটার গাঠনিক সংখ্যা কিন্তু আমরা লিখে ফেললাম। তো আমরা যদি গাঠনিক সংখ্যা যদি লিখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যৌগের মধ্যে কয়টা বন্ধন আছে, কোন প্রকারের বন্ধন আছে এগুলো কিন্তু বলতে পারবো না। অবশ্যই এই কথা ঠিক যে এই কার্বনগুলো যে শুধু এইভাবে যুক্ত হবে তা না, কার্বনগুলো কিন্তু এভাবে কিন্তু যুক্ত হতে পারতো। যেমন মনে করো যে এখানে একটা কার্বন যুক্ত হলো, আর এখানে তার সাথে আরো একটা কার্বন যুক্ত হলো, আর এখানে তার সাথে আরেকটা কার্বন যুক্ত হলো। তাহলে এভাবে যুক্ত হওয়ার পর বাকিগুলোতে হাইড্রোজেন থাকলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, মোট হচ্ছে 10টা হাইড্রোজেন থাকলো। এভাবে কিন্তু যুক্ত থাকে। তো যখন এইভাবে যখন থাকে তখন আমরা এই যৌগগুলোকে মূলত এইভাবে করে লিখি। দেখো প্রান্তের কার্বনটা 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এটাকে বলা হচ্ছে তাই CH3। আর মাঝখানে যে 2টা কার্বন আছে এরা 2টা করে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তাই এটাকে আমরা লিখি এভাবে CH2 CH2, তারপর প্রান্তের কার্বনটাকে আবার লিখতেছি CH3। একইভাবে এই যৌগটাকে যদি আমরা একটু লিখি তাহলে লিখতে পাবো এই প্রান্তের কার্বনটা হচ্ছে একটা CH3, আর তারপর এই যে এই কার্বনটা যে আছে এই কার্বনটা হচ্ছে এই কার্বন, এর সাথে একটা হাইড্রোজেন আছে, এটাকে একটা হাইড্রোজেন লিখলাম, আর একটা এইরকম এই জিনিসটা আছে, এটাকে আমরা লিখতে পারি CH3 করে। আর এ পাশে যে আরেকটা জিনিস আছে এটাকে আমরা লিখলাম আর একটা CH3 করে। তার মানে আমাদের এই যৌগটার যে আণবিক সংকেতটা এইটা, এর গাঠনিক সংকেতগুলো কিন্তু এরকম হতে পারে। তো আমাদের আণবিক সংকেতে গাঠনিক সংকেত লিখতে হবে। যেমন মনে করা যাক যে একটা যৌগে হয়তোবা আমরা যদি এরকম যদি একটা যৌগ যদি কল্পনা করি, মনে করো যে এরকম হলো যে CH3, এরকম আমাদের 2 দেওয়া হলো CH, তারপর মনে করো যে CH, এখানে মনে করো একটা NH2 বলা হলো, তারপর মনে করো একটা CH3 বলা হলো। তাহলে এই যৌগটাকে আমরা এখন কিভাবে লিখবো? তো যৌগগুলো দেখতে এবং বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এই উদাহরণগুলো খুবই কার্যকর হবে। দেখো এই যৌগটা হচ্ছে আসলে কি জানো, সেটা হচ্ছে যে দেখো এখানে এই যে CH3 যে আছে, CH3 এক হাত, তো এইটা কিন্তু হচ্ছে আসলে একযোজী একটা মূলক, এর নাম হচ্ছে মিথাইল মূলক। এটা হচ্ছে মিথাইল মূলক। তো এগুলোকে আমরা অবশ্য আরো ভালো করে যখন পড়বো তখন জানবো যে অ্যালকাইল মূলক বলে। কারণ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটাকে কিন্তু অ্যালকাইল মূলক বলে। তো মনে হচ্ছে যে এখানে আগে এটা মিথেন ছিল, হ্যাঁ, মনে হচ্ছে যে এইটা আগে মিথেন ছিল, এই মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, যাওয়ার ফলে এই মূলকটার সৃষ্টি হয়েছে, তাই এই মূলকটার নাম হচ্ছে একটা মিথাইল মূলক। তো যাই হোক না কেন এখানে একটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে যেহেতু একটা হাত ফাঁকা হয়ে গেছে এই কার্বনটার, তাই এই মিথাইল মূলক কিন্তু হচ্ছে একটা কি একযোজী। এখন কথা কি ছিল, কথা ছিল যে যে সকল পরমাণু বা মূলক একযোজী হবে তারা কিন্তু মূল বডির ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না। তো যেমন এই যৌগটা তাহলে কি হবে, যে এই যে মিথাইল মূলক যে আছে এখানে দুইটা, এই মিথাইল মূলক দুইটা তাহলে কি, তাহলে মাঝখানে নাই, কার সাথে আছে, এই কার্বনটার সাথে যুক্ত আছে। তাহলে ওই কার্বনের সাথে যদি মিথেন মূলক দুটো যদি যুক্ত থাকে তাহলে আমরা তাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এই কার্বনটা আমরা লিখলাম, এই কার্বনটা সে এই কার্বন, এর সাথে দুইটা মিথাইল মূলক আছে, একটা দুইটা, মনে করো যে এটা একটা মিথাইল মূলক এবং এটা আর একটা মিথাইল মূলক, আর তার সাথে একটা হাইড্রোজেন আছে, সে এইটা হচ্ছে সেই হাইড্রোজেনটা, আর তার সাথে যে একটা বন্ধন আছে এই কার্বনের, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, তার দুইটা হাত, এই একটা হাত এই একটা হাত, একটা হাতে আছে হাইড্রোজেন আর একটা হাতে NH2। তো NH2 যখন আমরা লিখছি মূলত আমরা এইভাবে কিন্তু NH2 কে কিন্তু লিখছি। তো এখানে দেখো নাইট্রোজেন কিন্তু 3 হাত ব্যবহার করছে। আচ্ছা, তারপর এই কার্বন লেখার পর এই কার্বন কিন্তু আর কার সাথে যুক্ত আছে, এই যে কার্বনটা আছে তার সাথে আছে, তার মানে এখানে আছে এখন এইভাবে CH3 করে আছে। তো এই যৌগটা হচ্ছে কিন্তু এরকম, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা আর একটা একটু উদাহরণ দিয়ে দেখি। তো দেখে বিষয়গুলো আসলে সহজই, কিন্তু অনেকের জন্য আবার এই বিষয়গুলো কঠিন, তাই একটু ডিটেলস দেখাতে হচ্ছে। একটা যৌগ মনে করা যাক যে এরকম সে তোমার মনে করো যে C4H8। তো এখন এই যৌগটাকে আমরা কিভাবে লিখবো, এই যৌগটা যদি আমরা লিখতে চাই প্রথমে কার্বন গুলোকে লিখলাম 1 2 3 4, চারটা কার্বন লিখলাম, প্রত্যেকটা কার্বন প্রত্যেকের সাথে যুক্ত হলো, ঠিক আছে, এবং নিজেদের সাথেও যুক্ত হলো, হওয়ার পর সেটা এরকম হলো। এরকম যখন হয় তখন দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হাত কিন্তু তার এখনো ফাঁকা আছে, মানে সে আরো 10টা একযোজী পরমাণুকে ধরতে পারবে।
কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে? তো হাইড্রোজেন আছে 8টা। তাহলে এই যে হাইড্রোজেন যে 8টা আছে, এই 8টা হাইড্রোজেন দিয়ে এই 10টা হাতের মধ্যে 8টা হাতকে পূর্ণ করা যাবে। তো আমরা যদি একদিকে পূর্ণ করে থাকি 1 2 3 4 5 6 7 8, তাহলে হয় কি একই কার্বনে কিন্তু 2টা হাত ফাঁকা থাকে। তো একই কার্বনে যখন 2টা হাত ফাঁকা থাকবে তখন তো সে এইভাবে তো নিজের মধ্যে আর বন্ধন তৈরি করবে না। তো যে কাজটা করা হয় এখান থেকে দেখো, এই হাইড্রোজেনটাকে বা এই কার্বনের এই হাতটাকে যদি আমরা ফাঁকা করে ওই হাইড্রোজেনটাকে আমরা যদি এখানে দেই, তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা হয়, এই কার্বনে কিন্তু একটা হাত ফাঁকা হয়। তো এই যে এদের হাতগুলো যে ফাঁকা হচ্ছে, এই ফাঁকা হাতগুলোকে এখন যদি আমরা এখন একটু যুক্ত করে দেই, তাহলে কিন্তু এখানে আমাদের আরেকটা বন্ধন হচ্ছে। ফলে কিন্তু দেখো প্রত্যেকটা কার্বন এবার কিন্তু 4 যোজি করে হয়েছে এবং হাইড্রোজেনও কিন্তু 8টা কিন্তু তার সাথে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে কখনো আমরা পরমাণুগুলো যুক্ত করে যদি দেখি যে কোনো পরমাণুর হাত ফাঁকা থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে একাধিক বন্ধন গঠিত হবে। তো এইভাবে আমরা যে কোনো জৈব যৌগের গঠন লিখতে পারবো। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। এখন তোমাদের কাছে একটা কাজ থাকলো, সেটা হচ্ছে এরকম, তোমরা এই যৌগটাকে লিখবা, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। সেটা হচ্ছে এরকম যে C5H8, এইটার গাঠনিক সংকেতটা কেমন হবে তোমরা সেটা লিখবা। ততক্ষণে আমরা আরেকটা টপিকে একটু চলে যাই। সেটা হচ্ছে যে জৈব যৌগের বন্ধনগুলো যে আছে, এই বন্ধনগুলো কেমন। তা জৈব যৌগের বন্ধনগুলো কেমন হতে পারে, এইটার জন্য আমরা আবার যদি একটু প্রথম পাতাটাতে যাই, আমাদের 3 নাম্বার পৃষ্ঠাটাতে, এখানে দেখো, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে দেখবো যে প্রত্যেকটা পরমাণুই কিন্তু হচ্ছে অধাতু। তা আমরা এগুলো প্রত্যেকে হচ্ছে অধাতু পরমাণু। তাহলে জৈব যৌগ গঠনকারী প্রত্যেকটা পরমাণু বা মৌলে হচ্ছে অধাতু। এখন এরা যদি অধাতু হয়ে থাকে, তাহলে আমরা জানি যে এই অধাতুগুলো কোন ধরনের বন্ধন গঠন করতে পারে। অধাতুগুলো কিন্তু আনডাউটলি তোমার কি করবে, এরা সমযোজী বন্ধন গঠন করবে। তার মানে এরা সমযোজী বন্ধন গঠন করবে। আচ্ছা, এখন এই যে সমযোজী বন্ধন যে গঠন করতেছে, আমরা জানি যে সমযোজী বন্ধন হয় 2 রকমের। কারণ যেহেতু সমযোজী বন্ধন গঠনের সময় পরমাণুগুলো তাদের অরবিটালগুলোর অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করে, সুতরাং এই অধিক্রমণ 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ হতে পারে অথবা পাশাপাশি অধিক্রমণ হতে পারে। তাই সমযোজী বন্ধন কিন্তু 2 রকম হয়। অর্থাৎ যেহেতু এরা অধাতু, তাই এরা কি করবে, এরা সমযোজী বন্ধন গঠন করবে। সমযোজী বন্ধন গঠন করবে, তাই না? আবার সমযোজী বন্ধন 2 রকম হতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এগুলো যখন আমরা ফার্স্ট পার্টের মূলের সময় পর্যায়িত ধর্ম পড়েছি, তখন দেখেছি সিগমা বন্ধন হতে পারে অথবা পাই বন্ধন হতে পারে। তো সিগমা বন্ধন কি রকম হয় এটা আমরা জানি যে সামনাসামনি অধিক্রমের মাধ্যমে হয়, পাই বন্ধন পাশাপাশি অধিক্রমের মাধ্যমে হয়। আচ্ছা, তাহলে এইখানে সবগুলো অধাতু পরমাণু হওয়ার কারণে এরা সমযোজী বন্ধন গঠন করবে। সমযোজী বন্ধনগুলো 2 রকম হতে পারে, সিগমা বন্ধন হতে পারে এবং পাই বন্ধন হতে পারে। যেমন আমরা যে একটু আগে যে যৌগগুলো লিখলাম, এই যৌগগুলো যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে এই যে একক যে বন্ধনগুলো আছে, সবগুলো একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। তাহলে আমরা মাথায় রাখবো যে একক বন্ধনগুলো হচ্ছে সিগমা বন্ধন। একক বন্ধনগুলো, বন্ধন সমূহ কি রকম, একক বন্ধন সমূহ হচ্ছে সিগমা বন্ধন। ঠিক আছে। আর কখনো যদি আমরা একাধিক বন্ধন পাই, যেমন এই জায়গাটাতে দেখো এই 2 কার্বনের মাঝে একাধিক বন্ধন আছে, এটা একটা বন্ধন আবার এটা আর একটা বন্ধন। তাহলে মাথায় রাখতে হবে একাধিক বন্ধন ক্ষেত্রে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটি সিগমা বন্ধন, আর বাকিগুলো হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, বাকিগুলো পাই বন্ধন। তার মানে তাহলে এই যোগে তাহলে পাই বন্ধন কয়টা হচ্ছে, এই যোগে সবগুলো একক বন্ধন, তাই সবগুলো সিগমা বন্ধন। আর একটা যেহেতু এখানে ডবল বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তার মানে পাই বন্ধন একটা, বাকিগুলো সব হচ্ছে সিগমা বন্ধন। এখন অনেক সময় প্রশ্ন আসে, একটা যৌগ দিয়ে বলে যে এই যৌগের সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কতগুলো। ঠিক আছে, তো সিগমা বন্ধন কয়টা আছে খুব সহজে কিন্তু বের করা যায়। সেটা কি রকম আমরা মাথায় রাখবো, এই ট্রিক্সটা তোমরা একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে এরকম যে যে মোট পরমাণু, মোট পরমাণু -1 সমান হচ্ছে সিগমা বন্ধন। তার মানে মোট পরমাণু সংখ্যা থেকে যদি আমরা 1 বাদ দেই, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা। যেমন এখানে দেখো মোট পরমাণু হচ্ছে কয়টা, এখানে 4টা আর এখানে 10টা, মোট হচ্ছে 14টা। আর এখানে যদি আমরা 1 বাদ দিই তাহলে সিগমা বন্ধন কয়টা হচ্ছে, সিগমা হচ্ছে 13টা। আমরা একটু দেখি কোথায় 13টা সিগমা বন্ধন। এই সিগমা বন্ধন 13টা হচ্ছে এখানে,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। অথবা যদি আমরা এই যৌগটার যদি কথা বিবেচনা করি, এখানে মোট হচ্ছে 8 আর 4 12টা হচ্ছে পরমাণু, তাহলে এখানে 11টা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে দুইটার মধ্যে একটা, 8টা, 9টা, 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে দেখো এখানে কিন্তু মোট সীমাবন্ধন হচ্ছে 11টি। তো এইভাবে কিন্তু যে কোনো যৌগে কয়টা সীমাবন্ধন আছে সেটা বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের আবার যদি পাতাটাতে যদি ফিরে যাই, তাহলে যুগে যুগে বিদ্যমান বন্ধনগুলো কি রকম হয় এটা হিসেব করার জন্য আমরা এই ট্রিক্সটাকে ব্যবহার করতে পারি। তো একবার যেমনটা আসছিল যে মিথাইল সায়ানাইড বা অত কিছু না বলে বলে যে অ্যাসিটিলিন, মনে করো বললো যে অ্যাসিটিলিন এ মোট বন্ধন কয়টি, মোট বন্ধন। তো এইখানে মূল যে তোমার কাজটা হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেতটা কি এইটা তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপার না। তো আজকে যেহেতু তোমাদের প্রথম টিউটোরিয়াল, সুতরাং এখানে হয়তো তোমরা অ্যাসিটিলিনটা কাকে বলে সেটা জানো না, কিন্তু তোমরা যখন পুরো বইটা পড়ে যখন অ্যাডমিশনে যখন উপনীত হবে তখন অ্যাসিটিলিন কি তোমার তা কিন্তু জানা থাকবে। তো অ্যাসিটিলিনের সংকেতটা হচ্ছে মূলত এরকম যে CH বা C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, যেটাকে যদি আমরা একটু লিখি তাহলে এইভাবে লেখা যায় তোমার হাইড্রোজেন কার্বন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন। এখন মনে হতে পারে যে এইখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড হলো, সেটা বুঝবো কিভাবে বা কেন কিভাবে হলো। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত হতে পারে, আর প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত। তাহলে এই যে 4টা করে হাত যে দেওয়া হলো, এই 4টা করে হাতের মধ্যে 2টা হাইড্রোজেন 2টা হাতে যুক্ত হবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, একে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে উভয় কিন্তু এখন তো একটা করে হাত ফাঁকা থাকলো। তাহলে এই যে একটা করে হাত যে ফাঁকা থাকলো, এই ফাঁকা হাতগুলোকে এখন যদি আমি যুক্ত করে দেই তাহলে এখানে একটা বন্ধন হচ্ছে। আবার যদি এই হাত দুইটাকে যদি আবার যদি যুক্ত করে দেই তাহলে এখানে কিন্তু আর একটা বন্ধন হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে। তাহলে এখানে এখন দেখা যাচ্ছে যে সিগমন হচ্ছে, এখানে মোট পরমাণু হচ্ছে 4টা, মোট পরমাণু হচ্ছে 4টা, তাহলে 4 বিয়োগ হচ্ছে 1 সমান হচ্ছে 3। তার মানে এখানে সিগমন হচ্ছে 3টা সিগমা বন্ধন। তাহলে এখানে এই যে 1 2 3 এই 3টে সীমাবন্ধন, আর বাকি এই 2টা হচ্ছে কিন্তু পাই বন্ধন। ঠিক আছে, তাহলে 3টে সীমাবন্ধন আর 2টা হচ্ছে এখানে পাই বন্ধন। তো আশা করি তোমাদের বন্ধনগুলো বুঝতে খুব একটা কঠিন হবে না। এরপর যদি আমরা যাই, যেমন এইখানে প্রশ্ন দেখা যে প্রোপাইন অণুতে সীমাবন্ধন ও পাই বন্ধন হবে। প্রোপাইন, এখন বলছে প্রোপাইন, প্রোপাইন বলতে বোঝাচ্ছে যে আসলে যখন আমরা নামকরণ পড়বো তখন আমরা এটা সম্বন্ধে আরো জানবো। প্রোপাইন 3 কণ বিশিষ্ট হচ্ছে অ্যালকাইন, তাহলে 1 2 3, তাহলে প্রত্যেকটা কার্বনের 4 হাত, প্রত্যেকটা কার্বনের 4 হাত, প্রত্যেকটা কার্বনের 4 হাত। এখন প্রোপাইনে কিন্তু ত্রিবন্ধন একটা থাকবে। তো ত্রিবন্ধন যদি থাকে তাহলে কি করতে হবে আমাদের, এই হাতগুলোকে কমাই দিয়ে এখানে যদি আমরা একটা ত্রিবন্ধন ব্যবহার করি, এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন, তাহলে বাকিগুলো থাকবে হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেন এখানে থাকার সুযোগ নেই, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা হচ্ছে কিন্তু প্রোপাইন, এইটা হচ্ছে প্রোপাইন। তো প্রোপাইনে দেখো সিগমা বন্ধন এখানে মোট পরমাণু হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা কয়টা 4 3 7টা পরমাণু আছে, তাহলে 6টা হচ্ছে সিগমা বন্ধন। তার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা সিগমা বন্ধন আর 2টা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন। তাহলে 6টা সিগমা বন্ধন আর 2টা হচ্ছে পাই বন্ধন, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, তো এভাবে আশা করি যে তোমরা বিষয়গুলো বুঝতে পারবা, এটা তোমরা একটু করে নিও। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, ইথিলিন অণুতে কয়টা, ইথিলিন, ইথিলিন কিন্তু হচ্ছে আসলে এরকম যে CH2 ডবল বন্ড CH2, হ্যাঁ, ইথিলিন হচ্ছে CH2 আর হচ্ছে C4, এটা যে আণবিক সংকেত, বা এভাবে লেখা যায় যে কার্বন ডবল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা লিখি তাহলে লেখা যাবে যে দেখো এখানে একটা হাইড্রোজেন 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 এবং হাইড্রোজেন, মোট হচ্ছে এখানে 5টা, মোট পরমাণু হচ্ছে 6টা, তাহলে 6টা থেকে 1 বাদ দিলে 5টা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তাহলে কয়টি সিগমা বন্ধন আছে, 5টি। অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের এই 5টি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তো আমরা এবার আরেকটা জিনিস দেখবো যে সংকরণের বিষয়টা। তো একটা জৈব যৌগে যে পরমাণুগুলো আছে তাদের কোন সংকরণ আছে এইটা বুঝতে গেলে আমাদেরকে 2-3 ভাবে আমরা বিষয়টা আমরা বুঝতে পারি। প্রথমত কথা হচ্ছে আমরা যদি যৌগটা যদি এরকম যদি খুলে লিখতে পারি, গাঠনিক সংখ্যা যদি লিখতে পারি তাহলে তো বোঝা খুবই সহজ। তো এই জন্য আমরা ছোট্ট দু একটা ট্রিক্স মাথায় রাখবো, সেটা হচ্ছে এরকম। প্রথমত কথা হচ্ছে যে
একটা পরমাণু সরাসরি যতটা পরমাণুর সাথে যুক্ত হবে সেখানে সেই অনুযায়ী তার সংকরণ নির্ধারিত হবে। তাহলে কি হচ্ছে, একটি পরমাণু সরাসরি যতগুলো পরমাণুর সাথে যুক্ত হবে সে অনুযায়ী তার সংকরণ নির্ধারিত হবে। সে অনুযায়ী সংকরণ হবে। এখন যদি এইভাবে দেয়া থাকে, মনে করো দেয়া থাকলো যে C4H8, এখন এইভাবে দেয়া থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই পরমাণুটা কার সাথে যুক্ত আছে, কিভাবে যুক্ত আছে, এখানে সংকরণ কত। তো এই জন্য একে আমাদেরকে গাঠনিক সংখ্যা লিখতে হবে। আমরা যদি গাঠনিক সংখ্যা লিখি তাহলে এভাবে লিখতে পারবো, একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা। হাইড্রোজেন আছে 8টা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, 5টা, 6টা, 7টা, আর আমরা যদি এখানে একটা দিই তাহলে 8টা হয়ে যায়। তো আমরা এখানে একটা দিলে 8টা হচ্ছে, আর এখানে একটা দ্বিবন্ধন হচ্ছে, এখন এই যে এখানে দ্বিবন্ধন হলো, এই যৌগটা মনে করে বললো যে এই যৌগটাতে, হ্যাঁ, এইটা মনে যে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা কেন এই দিক থেকে আসলো সেটা আমার নামকরণে দেখবো, আপাতত এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এইখানে যদি বলে যে এই 4 নম্বর কার্বনের সংকরায়ন কত, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে দেখতেছি যে এই 4 নম্বর কার্বনটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4টা পরমাণুর সাথে সরাসরি যুক্ত আছে। তাহলে যেহেতু এই কার্বনটা সরাসরি 4টা পরমাণুর সাথে যুক্ত আছে, তাই এর সংকরণে 4টা অরবিটাল অংশগ্রহণ করেছিল। তাহলে 4টা অরবিটাল যদি হয় তাহলে একটা s অরবিটাল হবে আর 3টা হচ্ছে p অরবিটাল। তার মানে হচ্ছে এই কার্বনটার সংকরণ হচ্ছে sp3. একইভাবে এইটার কত হচ্ছে, এটা কিন্তু একটা, দুইটা, তিনটা, 4টা পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তার মানে এই কার্বনটা হচ্ছে sp3। আর এই কার্বনটার কত হচ্ছে সংকরায়ন, এটা হচ্ছে যে এইটার সাথে আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে এই একটা, দুইটা, তিনটা, এই 3টা পরমাণুর সাথে এই কার্বনটা সরাসরি যুক্ত হয়েছে, তাই এর সংখ্যা হচ্ছে sp2। আর যদি এই কার্বনটার কথা বলি তাহলে আমরা বলতে পারবো এভাবে যে একটা, দুইটা, তিনটা, তাই এর সংখ্যা হচ্ছে কিন্তু sp2। তো এইভাবে একটা পরমাণু সরাসরি কয়টা পরমাণুর সাথে যুক্ত হয়েছে তার উপর ভিত্তি করে তার সংকরণ কত সেটা কিন্তু বলে দেওয়া যায়। এখন এইখানে যদি আমরা এই গাঠনিক সংখ্যা যদি না লিখতে পারি তাহলে কিন্তু আমরা এই কথাটা বলতে পারবো না। দ্বিতীয়ত আর একটা বিষয় আমরা একটু শর্টকাটে একটু মনে রাখতে পারি এভাবে, সেটা হচ্ছে যে যদি অ্যালকেন হয় তাহলে কার্বন গুলো হবে কিরকম, কার্বন গুলো হবে sp3 সংকরায়ন। আর যদি অ্যালকিন হয়, মানে যদি দ্বিবন্ধন থাকে, অ্যালকিন বলতে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যে যৌগগুলো আছে, অ্যালকিন বলতে কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগ আছে, এই কার্বনগুলো কিন্তু হচ্ছে sp2 সংকরণ অবস্থায় থাকে। আর যদি অ্যালকাইন হয়, মানে যদি ত্রিবন্ধন যদি আমরা পাই, অ্যালকাইন যদি হয় মানে যদি আমরা ত্রিবন্ধন পাই, কার্বন কার্বন যদি আমরা ত্রিবন্ধন পেয়ে থাকি, তাহলে আমরা বলতে পারবো যে এই কার্বনগুলো হচ্ছে আমাদের sp সংকরায়ন। তো এই বাকি হাতগুলো যদি হাইড্রোজেন যদি যুক্ত করে দেই তাহলে কিন্তু দেখো হিসেবটা আগের মতো কিন্তু মিলে যাচ্ছে। সেটা হচ্ছে কিরকম, এই কার্বন, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, দুইটার সাথে যুক্ত, তাই এখানে দুইটা অরবিটালও আছে, একটা s অরবিটাল এবং একটা হচ্ছে p অরবিটাল। এভাবে কিন্তু সংকরণ বোঝা যায়। তাহলে একটা যৌগ মনে করা যাক এরকম যে CH3 CH2 CH CH CH2OH, এই যৌগে অক্সিজেনের সংকরায়ন কত। এই যৌগটাকে যদি আমরা একটু খুলে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, তা হচ্ছে যে এখানে আমাদের এই কার্বনটা হচ্ছে CH3, যেহেতু এটা অ্যালকাইল মূলক, এটা প্রান্তে থাকবে, এই কার্বনটা হচ্ছে এই কার্বন, হ্যাঁ, এটা হচ্ছে এই কার্বন, এর সাথে দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপর এই কার্বন হচ্ছে একটা কার্বন, একটা হাইড্রোজেন আছে, তাহলে দ্বিবন্ধনের সাথে তাহলে পরের কার্বনের সাথে যুক্ত আছে, কারণ পরের কার্বনের একটা হাইড্রোজেন আছে, আর বাকিটা হচ্ছে CH2 আছে। তার মানে হচ্ছে যে এখানে এরকম ভাবে আছে, অক্সিজেন আছে, আর এইভাবে হাইড্রোজেন আছে। এই তো এখন দেখো এই পরমাণুগুলো যদি আমরা সংকরণ যদি আমরা বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো, তা হচ্ছে যে এই পরমাণুটা কি করছে, যদি আমরা এটার কথা বলি, এটার সংকরণটা কি হচ্ছে, এটা একটু বলা, দেখো এটা কিন্তু এসছে sp3 হচ্ছে,
এই কার্বনটার সংকরণ কেমন হচ্ছে, এখানে যেহেতু কার্বনটা দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে তাহলে এটা হচ্ছে sp2 হচ্ছে। এখন এই কার্বনটা কত হচ্ছে, এই কার্বনটা যেহেতু 1 2 3 4 চারটা পরমাণুর সাথে যুক্ত আছে তাহলে এটা কিন্তু sp3 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অক্সিজেনটার সংকরণ কত হচ্ছে। আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে অক্সিজেনটা 1 2 দুইটা পরমাণুর সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই দুইটা পরমাণুর সাথে যুক্ত হয়েছে, কিন্তু এই অক্সিজেনটার সংকরণ হচ্ছে অ্যাকচুয়ালি sp3, sp2 না এটা, বা spo না, এটা হচ্ছে sp3। কেন? তার কারণ হচ্ছে আমরা আবার যদি একটু প্রথম পাতার দিকে যদি একটু চলে যাই তাহলে দেখব যে আমাদের প্রথম পাতাটাতে যে দেয়া ছিল যে অক্সিজেন যখন দুইটা বন্ধন গঠন করে তখন সেখানে দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। তো এই যে দুই জোড়া যে মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে এখানে যে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রন দুইটাকে কিন্তু দুইটা অরবিটাল প্রয়োজন হয়, সংকর অরবিটাল প্রয়োজন হয়। তাহলে দুই জোড়া মুক্ত ইলেকট্রন প্লাস হচ্ছে দুইটা সিগমা বন্ধন জনিত কারণে হচ্ছে সংকর অরবিটাল, মোট হচ্ছে 4টা অরবিটাল, অর্থাৎ sp3 সংকরিত অরবিটাল। তাহলে আমরা এটা মাথায় রাখতে পারবো, সেটা হচ্ছে যে সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তো যদি লোন পেয়ার না থাকে তাহলে সিগমা বন্ধনের সংখ্যাই হচ্ছে তার হাইব্রিডাইজেশন। তাহলে আমরা হাইব্রিডাইজেশন কিন্তু 3টে নিয়ম শিখলাম। একটা হচ্ছে যে একটা পরমাণু সরাসরি কয়টা পরমাণুর সাথে যুক্ত হয় তারপর ভিত্তি করে সংকর নির্ধারণ করা যায়। আর একটা হচ্ছে যদি অ্যালকেন অ্যালকিন অ্যালকানকে যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে কার্বন যেগুলো দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে সেগুলো sp2, যেগুলো এক বন্ধন ছিল sp3, যেগুলো ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত ছিল হচ্ছে sp। আর একটা হচ্ছে যে এই একটা কথা যে কোন যৌগে যদি আমরা এত কিছু না বুঝি তাহলে সিগমা বন্ধন সংখ্যা প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে হাইব্রিডাইজেশন। যেমন এই কার্বনটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো এখানে এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন দুইটা, আর এখানে দুইটার মধ্যে একটা, মোট হচ্ছে 3টা সিগমা বন্ধন। যেহেতু এখানে 3টা সিগমা বন্ধন আছে তার এখানে 3টা সংকর অরবিটালও আছে, একটা s অরবিটাল এবং দুইটা হচ্ছে p অরবিটাল। তো আশা করি তোমরা কিভাবে সংকরণটা নির্ধারণ করা হয় সেটা তোমরা পারবে। তো এই একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নে বলছে যে নিচের কোনটিতে sp এবং sp3 সংকরণ আছে। তাহলে sp3 সংকরণ যদি থাকে তাহলে বুঝতে হবে এটা অ্যালকেনের মতো তোমার, অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্বন একক বন্ধনে যুক্ত আছে। আর যখন sp এর কথা বলবে তখন বুঝতে হবে কার্বন এখানে অবশ্যই 3 বন্ধন যুক্ত আছে। তাহলে এই কার্বন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে আর এই কার্বন একক বন্ধনে যুক্ত আছে, এই যোগটাই হবে সঠিক আনসার। তো আমরা যদি অ্যান্সারে দেখি তাহলে দেখবো যে এইখানেই কেবল একটা ত্রিবন্ধন আছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের কিন্তু সেই যৌগটা। তো এভাবে বাকি এগুলো তোমরা একটু করে নেবা, আমি আর এদিকে যাচ্ছি না, অনেক সহজ টপিক ছিল। এখন আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু আলোচনা করব। তো জৈব যৌগের শ্রেণীবিভাগটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছে, তো আমিও এখানে একভাবে করব, আশা করা যায় যে অনেক সহজ লাগবে। তো জৈব যৌগগুলোকে প্রথমত আমরা যদি শুরু করি, জৈব যৌগকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত আমরা একে দুই ভাগে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, এইটা একটা মনে করো একটা জৈব যৌগ, যে একটু উঁচু নিচু হয়ে গেছে মনে হচ্ছে, একটু ইয়া করে দেওয়া যেতে পারে। আচ্ছা হলো এইটা। তা প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এলিফেটিক, আর তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর একটা কি হবে, সেটা হচ্ছে কিন্তু অ্যারোমেটিক। একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক, তো বিষয়টা হচ্ছে যে এলিফেটিক গুলোকে একক কোনো সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা সম্ভব না। তবে এলিফেটিক যে অ্যারোমেটিক যে যৌগগুলো আছে এগুলো কিন্তু সংজ্ঞায়িত করা যায়। একটা একটা যৌগ এলিফেটিক হবে না অ্যারোমেটিক হবে সেটা বুঝবার জন্য আমরা যদি বুঝতে পারি যে যৌগটা অ্যারোমেটিক কিনা, কারণ অ্যারোমেটিক যৌগকে সংজ্ঞায়িত করার সিস্টেম আছে, তাহলে বুঝতে পারবো যে যৌগটা অ্যারোমেটিক কিনা। আর যদি অ্যারোমেটিক না হয় তাহলে সেটা এলিফেটিক হবে। তো অ্যারোমেটিক হবে যদি 3টা শর্ত পালন করে। প্রথমত কথা হচ্ছে যে যৌগটা মূলত সমতলীয় বলয়াকার হয়। যদি যৌগটা সমতলীয় বলয় আকার হয়, হ্যাঁ, তাহলে অ্যারোমেটিক হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে এখানে যদি একান্তরিত পাই বন্ধন থাকে, মানে একটার পর একটা যদি পাই বন্ধন থাকে, একান্তরিত পাই বন্ধন থাকে, অথবা যদি মুক্ত ইলেকট্রন যদি পাই বন্ধনের সাথে যদি যুক্ত হয় তাহলে অ্যারোমেটিক হতে পারে। আর 3 নাম্বারটা হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো
আমরা এগুলো যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন পড়বো তখন আমরা আরো ডিটেলস পড়বো। সংযোজী পাই ইলেকট্রন থাকলে এই তিনটা শর্ত পালন করলে তখন আমরা ওই যৌগটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। আর যদি এই শর্ত তিনটা যদি পালন না করে তাহলে যৌগটা অ্যারোমেটিক হবে না। তাহলে একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা বুঝবো কিভাবে? যে যৌগটা সমতুল্য বলয়াকার হলে অ্যারোমেটিক হতে পারে, এখানে একান্তরিত পাই বন্ধন থাকতে হবে এবং 4+2 সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো আর যদি এই শর্ত পালন না করে তাহলে সেটা এলিফেটিক হবে। এলিফেটিক হাইড্রোকার্বনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হচ্ছে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তো মুক্ত শিকল আর বদ্ধ শিকল তো দেখে চিনতে পারার কথা। মুক্ত শিকলের ক্ষেত্রে কোনো চক্র থাকবে না, বদ্ধ শিকলে চক্র থাকবে। এই মুক্ত শিকল গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, হ্যাঁ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আর বদ্ধ শিকল গুলোকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোসাইক্লিক, হ্যাঁ, একটা হচ্ছে হোমোসাইক্লিক হোমোসাইক্লিক বা এক জাতীয় চক্র, হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক সাইক্লিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। তো মজার বিষয় কি, যেহেতু একটা বিষয় খেয়াল করে দেখো, যেহেতু অ্যারোমেটিক যৌগগুলো বলয়াকার বা চাক্রিক হয়, মানে বদ্ধ শিকল বিশিষ্ট হয়, তাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো কিন্তু দুই রকম, একটা হচ্ছে হোমো অ্যারোমেটিক আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হোমো অ্যারোমেটিক আমি সংক্ষেপে অ্যারো লিখে রাখলাম, আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক। তো আমরা যদি এখন একটু উদাহরণ দেখি তাহলে উদাহরণগুলোকে এভাবে বলা যেতে পারে। মনে করা যাক এখানে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি হবে? মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে কোনো চক্র থাকবে না, অর্থাৎ এরকম হবে যৌগগুলো যে CH3 CH2 CH2, অর্থাৎ বা CH3, আমরা এ যাবত যতগুলো যৌগ লিখেছি সবগুলো কিন্তু ছিল কি মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন ছিল। এখন এখানে সম্পৃক্ত, সম্পৃক্ত গুলো হচ্ছে মূলত অ্যালকেন গুলো হচ্ছে সম্পৃক্ত। এখন অ্যালকেন গুলো কেন সম্পৃক্ত? তার কারণ হচ্ছে যে অ্যালকেন গুলোতে কার্বন কিন্তু একক বন্ধনের মাধ্যমে কার্বনের সাথে যুক্ত থাকে। তো কার্বন যখন একক বন্ধনের মাধ্যমে যখন যুক্ত থাকে তখন দেখো কার্বনের চারটা হাত, এই অবস্থায় কার্বন কিন্তু চারটা পরমাণুর সাথেও যুক্ত থাকে। তো যেহেতু কার্বনের হাত সংখ্যা চারটা এবং চারটা পরমাণুর সাথেই যুক্ত থাকে, এই জন্য অ্যালকেন গুলোকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর অ্যালকিন বা অ্যালকাইন গুলো হচ্ছে অসম্পৃক্ত। অ্যালকিন বা অ্যালকাইন গুলো এগুলো অসম্পৃক্ত কেন? এগুলো অসম্পৃক্ত হওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে যে কার্বন গুলো থাকে, যেমন অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে এখানে কার্বনটা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, অথবা যদি অ্যালকাইনের কথা যদি চিন্তা করি তাহলে কার্বন গুলোকে দেখবো আমরা এখানে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কার্বন গুলো ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো যখন কার্বন যখন ত্রিবন্ধনের মাধ্যমে যখন যুক্ত থাকে তখন হয় কি, এই যে কার্বনের হাত চারটা কিন্তু যুক্ত হয় তার চেয়ে কম সংখ্যক পরমাণুর সাহায্যে। যেমন এখানে অ্যালকিনের ক্ষেত্রে, যেমন ইথিনে কার্বনের চার হাত কিন্তু যুক্ত হচ্ছে তিনটা পরমাণুর সাথে, হ্যাঁ, প্রত্যেকটা কার্বনের চারটা করে হাত কিন্তু যুক্ত হচ্ছে তিনটা করে পরমাণুর সাথে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন এবং হচ্ছে এই আর একটা হাইড্রোজেন। এই যে যেহেতু তার হাত সংখ্যা চার কিন্তু তার চেয়ে কম সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, এই জন্য এটা কিন্তু হচ্ছে একটা অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অন্যদিকে সাইক্লিক, সাইক্লিক যৌগের চক্র থাকবে, যেমন মনে করা যাক যে CH2 বন্ড CH2 CH2, এইটা হচ্ছে একটা সাইক্লোপ্রোপেন। একে আমরা এভাবে লিখতে পারতাম, এভাবে করে লেখা যায় সাইক্লোপ্রোপেন। তো এই সাইক্লোপ্রোপেনটা যে হলো, এটা হোমো হলো কেন? হোমো হওয়ার কারণ হচ্ছে এই চক্র গঠনকারী প্রত্যেকটা উপাদান পরমাণু কিন্তু হচ্ছে একই এবং তা হচ্ছে কার্বন। তাহলে চক্র গঠনকারী প্রত্যেকটা উপাদান যদি একই হয় এবং তা যদি কার্বন হয় তাহলে তাকে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক বলা হয়। কিন্তু এদের সাথে যদি অন্য কোনো যদি একটা মৌল থাকে, যেমন মনে করা যায় যে CH2 বন্ড CH2 আর এর সাথে মনে করা একটা অক্সিজেনের সাথে যুক্ত হলো,
ঠিক আছে। এইটা হচ্ছে মূলত ইথিলিন অক্সাইড, এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এই যৌগটাতে একটা বিষয় খেয়াল করে দেখা যায়, সেটা হচ্ছে যে চক্র গঠনকারী উপাদান পরমাণুগুলোর মধ্যে দুইটা কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে চক্র গঠনকারী উপাদান পরমাণুগুলো যদি কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু দ্বারা যদি যুক্ত হয় তখন এটাকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক। এখন অন্য কোনো পরমাণু বলতে যে কোনো পরমাণু দিয়ে যে যুক্ত হবে তা না, কিন্তু আমরা যদি আমাদের ওই যে প্রথম পৃষ্ঠার কথা যদি খেয়াল করি তাহলে দেখব ওখানে হাইড্রোজেন এবং কার্বন ছিল নিজের ফ্যামিলির, আর হ্যালোজেন গুলো ছিল একক বন্ধনের। তো যেহেতু হ্যালোজেন একক বন্ধনের, তাই হ্যালোজেন তো চক্রের মধ্যে থাকার কোনো চান্স নাই, কারণ চক্রের মধ্যে যারা থাকবে তাদেরকে কমপক্ষে 2 হাত থাকতে হবে। ঠিক আছে, তাই হ্যালোজেন গুলো বাদ। তাহলে আর বাকি থাকলো কি অক্সিজেন এবং সালফার আর নাইট্রোজেন। এই জন্য বলা হচ্ছে যে যখন একটা চক্র গঠিত হয় ওই চক্রে কার্বন ব্যতীত যদি কারা কারা থাকে, যদি এই তিনটা মৌল থাকে, কোন তিনটা, নাইট্রোজেন অথবা অক্সিজেন অথবা সালফার, এই তিনটা মৌল যদি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা হেটারোসাইক্লিক যৌগ। তাহলে হেটারোসাইক্লিক যৌগের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যদি কোনো চক্র এমন হয় যে সেখানে কার্বন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন বা সালফারের মধ্যে কোনো একটা মৌল, এক বা একাধিক মৌল যদি থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা যদি আমরা একটু দেখি তাহলে দেখব, যেমন বেনজিনের কথা যদি আমরা বিবেচনা করি, একটা কার্বন 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 এভাবে প্রত্যেকটা কার্বন আবার হবে 4 হাত। তো এখানে একটা করে হাত আগে দেই, এখানে করে একটা করে হাত দেয়া যাক, দিলে হচ্ছে এ যাও তো 3টা করে হাত। আর কি হচ্ছে প্রত্যেকটা কার্বন মূলত দ্বিবন্ধনের মধ্যে একান্তিত দ্বিবন্ধন থাকে, এখানে একটা একক দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন এভাবে থাকে। আর বাকিগুলোতে তাহলে কি থাকবে, বাকিগুলোতে যেটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন থাকতে পারে। এগুলোতে মনে করা যাক যে এখানে একটা হাইড্রোজেন থাকলো, হাইড্রোজেন 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 এবং হচ্ছে হাইড্রোজেন এভাবে থাকলো। এইখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এই যৌগটা একটা সমতলীয় বলয়াকার বা চাক্রিক যৌগ। এখন কথা হচ্ছে যে একটা যৌগ সমতলীয় কিনা সেটা বুঝবো কিভাবে। একটা যৌগ সমতলীয় কিনা সেটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যে চক্র গঠনকারী, হ্যাঁ, একটা চক্র সমতলীয় হবে কিনা সেটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে চক্র গঠনকারী উপাদান পরমাণুগুলোর সংকরায়ন কি। তো যদি এই সংকরায়নটা যদি sp2 সংকরায়ন হয়, কোন সংকরায়ন, যদি sp2 সংকরায়ন হয় তাহলে কিন্তু ওই চক্রটা কিন্তু সমতলীয় হবে। তার মানে চক্র গঠনকারী প্রত্যেকটা উপাদান যদি sp2 সংকরায়নে সংকরিত হয় তাহলে ওই চক্রটি সমতলীয় হয়, এটা মাথায় রাখতে হবে। তো আমরা যদি একটু দেখি তাহলে দেখব আমাদের এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরিত, এই কার্বনটা sp2 সংকরিত, প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত। তার মানে এই চক্রটা একটা সমতলীয় এবং বলয়াকার। একান্তরিত পাই বন্ধন মানে একটা পর একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, একটা পর একটা পাই বন্ধন। 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এখানে এই এনটা হচ্ছে মূলত চক্র সংখ্যা। কার চক্র, সেটা হচ্ছে মূলত পাই ইলেকট্রনের চক্র। হ্যাঁ, পাই ইলেকট্রনের চক্র, এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। যাই হোক সেদিকে আজকে যাব না, আমরা যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বো তখন আরো ডিটেলস পড়বো। তো পাই ইলেকট্রনের চক্র, তা এখানে মতো চক্র আছে একটা, অর্থাৎ এই যৌগটাকে কিন্তু আমরা এভাবে কিন্তু লিখতে কিন্তু পারতাম, এভাবে লিখতে পারতাম। তো এখানে পাই ইলেকট্রনের চক্র হচ্ছে একটা। তো যেহেতু পাই ইলেকট্রনের চক্র একটা, তাই আমরা বলতে পারি এখানে এন এর মান হচ্ছে 1। এন এর মান যদি 1 হয় তাহলে 4 একে 4 আর 2 হচ্ছে 6, তাহলে মোট পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কিন্তু 6টা। তা এখানে যে তিনটা যে পাই বন্ধন আছে, প্রত্যেকটা বন্ধনে যেহেতু 2টা করে ইলেকট্রন আছে, তাই আমরা বলতে পারি এখানে 6টা পাই ইলেকট্রন আছে। তার মানে এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সকল শর্ত পালন করছে, তার মানে এটা একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হলো ঠিক আছে, এটা হোমো অ্যারোমেটিক কেন? হোমো অ্যারোমেটিক হওয়ার কারণ হচ্ছে এই চক্রটা যে গঠন করলো, চক্র গঠনকারী প্রত্যেকটা উপাদানে হচ্ছে কার্বন 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 কার্বন, এখানে 6টা উপাদান আছে, 6টাই কিন্তু হচ্ছে কার্বন। তো যেহেতু 6টাই একই রকম, তার মানে হচ্ছে এগুলো হোমো। তাহলে একই রকম হইলে হচ্ছে হোমো, আর ভিন্ন রকম হইলে হচ্ছে হেটারো। এই জন্য এটা হচ্ছে হোমো অ্যারোমেটিক আর হচ্ছে হেটারোমেটিক। হেটারোমেটিকের একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন মনে করো যে বেঞ্জিনের মতোই দেখতে, এইরকম একটা যদি দেই নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে কিন্তু পিরিডিন। হ্যাঁ, এটা হচ্ছে পিরিডিন, এটা একটা কিন্তু হচ্ছে আমাদের হেটারো অ্যারোমেটিক। কারণ এই চক্র গঠনের সময় এখানে মোট 6টা পরমাণু ছিল, তার মধ্যে 5টা কার্বন, একটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে চক্র গঠনকারী উপাদান পরমাণুগুলো যদি কার্বন ছাড়াও যদি নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো হেটারো চক্র।
তাই এটা হচ্ছে একটা হেটারো অ্যারোমেটিক যৌগ, এটা একটা অ্যারোমেটিক যৌগ। পিরিডিন কেন অ্যারোমেটিক যৌগ সেটা আমরা পরে দেখবো এক সময়। অনুরূপে আরো কিছু যৌগ আছে, এদেরকে মনে রাখলে লাভ আছে। যেমন মনে করা যাক এটা হচ্ছে থায়োফিন, হ্যাঁ। আবার মনে করো যে এরকম যদি কিছু যৌগ হয়, এইরকম অক্সিজেন যদি থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফিউরান। এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের হেটারো অ্যারোমেটিক যৌগ। তো আশা করি তোমরা জমি জমি শ্রেণীটা এনজয় করেছো। তাহলে প্রথমত একে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক। এলিফ্যাটিকের নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও অ্যারোমেটিক কোন শর্তে হবে সেটা বলা আছে। এই জন্য অ্যারোমেটিককে যদি আমরা বুঝতে পারি আর যদি যাচাই করতে পারি যে এটা অ্যারোমেটিক কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যারোমেটিক না এলিফ্যাটিক। এলিফ্যাটিককে দুই ভাগে ভাগ করা হলো, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল গুলো দুই রকম হয়, একক বন্ধনযুক্ত যৌগ বা সম্পৃক্ত গুলো হয়, আর অসম্পৃক্ত পাই বন্ধনযুক্ত যৌগ বা অসম্পৃক্ত হয়। বদ্ধ শিকল যৌগগুলো দুই রকম হয়, হোমোসাইক্লিক এবং হচ্ছে হেটারোসাইক্লিক। এগুলো হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক প্রকৃতির হয়, আর এগুলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত প্রকৃতির হয়। অন্যদিকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন দুই রকম হয়, হোমো অ্যারোমেটিক এবং হচ্ছে হেটারো অ্যারোমেটিক। যেমন এখানে বেনজিন এবং পিরিডিনের কথা বলা গেল। তো আমরা যদি একটু দেখি, মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ছিল জৈব রসায়নের একদম বেসিক লেকচার। সুতরাং এখানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিই, তোমরা বাসায় বসে বসে যেটা কাজ করবা, তোমাদের যার যে বই আছে না কেন, সেই বইয়ে যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে তোমরা একটু খুলে রাখার চেষ্টা করবো। অর্থাৎ মনে করা যায় একটা যৌগ এরকম থাকলো যে CH3 2CH, মনে করা যাক যে 2CH, মনে করা যায় ClCH, মনে করা যায় যে OH, তারপর মনে করা যায় CHO। এইরকম যত রকমের যৌগগুলো আছে সবগুলোকে তোমরা একটু খুলে লিখবা, বন্ধন করে লিখবা, একটু গাঠনিক সংকেত আকারে লিখবা। তাহলে কিন্তু তোমরা বেশ তিনটা জিনিস সম্পর্কে জানতে পারবা। একটা হচ্ছে একটা যৌগ কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে জানতে পারবা, তার দিকটা তখন কিন্তু সহজ লাগবে। দুই নম্বরটা হচ্ছে এখানে কোন কোন বন্ধন আছে সেটা জানতে পারবা। তিন নম্বরটা হচ্ছে এখানে কোন কোন সংকরণ আছে সেটা তোমরা কিন্তু জানতে পারবে। তো আমি এই যৌগটাকে দেখে সর্বশেষ শেষ করে দেব। সেটা হচ্ছে যে এখানে দেখো CH3 এরকম আছে দুইটা। তো CH3 যে দুইটা আছে তার মানে আমরা বুঝতে পারছি যে CH3 যেহেতু একযোজীমূলক, তাহলে এটা প্রান্তে থাকবে। তার মানে CH3 এরকম একটা আর এরকম একটা CH3 একটা থাকতে পারে। ঠিক আছে। তারপর কি হচ্ছে, এখানে CH2 আছে দুইটা, এখানে আরেকটা হাইড্রোজেন লাগবে। একটু যেটা লিখতে একটু সমস্যা হয়ে গেছে, এটা মনে করা যায় যে CH3 হলো, এখানে একটা CH থাকবে, তো এখানে আরেকটা S থাকলো। তারপর CH2 আছে দুইটা। এই CH2 দুইটা আছে মানে এখানে একটা CH2, তারপর আবার আরেকটা CH2। এই CH2 আছে দুইটা। এই CH2 এইটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। এইটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। তো যেহেতু এই মূলকটা দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে এই মূলকটা হচ্ছে একটা দ্বিযোজী মূলক। কিরকম মূলক? এটা একটা দ্বিযোজী মূলক, মানে এর দুইটা হাত আছে। তো যেহেতু এটা দ্বিযোজী মূলক, তাই এটা কিন্তু মাঝখানে থাকতে পারতেছে। অথচ মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক কিন্তু একযোজী হওয়ার কারণে এটা কিন্তু মাঝখানে থাকতে পারেনি, এটা প্রান্তে ছিল। আচ্ছা, তারপর কি হচ্ছে, তারপর CH হচ্ছে যথারীতি, আর একটা Cl এখানে থাকতেছে, তারপর এখানে একটা C হচ্ছে, এখানে একটা H হচ্ছে, এখানে একটা OH হচ্ছে, আর ফাইনালি এখানে C হচ্ছে। আর চার হাত হলে একটা অক্সিজেন আবার দুই হাত হইতে হবে, এই জন্য এটা এরকম হচ্ছে। তো এই যে যৌগগুলোকে এইভাবে যে খুলে লেখা যায়, লিখতে পারলে কিন্তু তোমাদের অনেকগুলো সম্পর্কে বিষয় সম্পর্কে তোমার ধারণা চলে আসবে। তো সে বন্ধু ভালো থাকো, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ ভেরি মাচ।